সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর জামান সানি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন থাই স্যানিটারি ন্যাপকিন ভালো থাকুন অনুষ্ঠানে। দর্শক, কোভিড-19 বিষাক্ত থাবায় পুরো পৃথিবী যেমন থমকে আছে। মানব সভ্যতার ইতিহাসে নতুন করে যুক্ত হতে যাচ্ছে একটি কালো অধ্যায়, যার নাম করোনা কাল। এই ভয়ঙ্কর একটি সময়ে আমাদের আশার আলো দেখাতে পারেন এই দেশেরই বরেণ্য চিকিৎসকগণ। দর্শক, আপনারা জেনে আনন্দিত হবেন, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আসুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আছেন ডাক্তার A.K. আজাদ খান স্যার, প্রফেসর অফ এন্ডোক্রাইনোলজি। তিনি একই সাথে প্রেসিডেন্ট অফ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমাদের সাথে আরও আছেন ডাক্তার জয়শ্রী সাহা, সহযোগী অধ্যাপক, গাইনিয়ান অফ বিভাগ, পপুলার মেডিকেল কলেজ। আসুন তাদের সাথে পরিচিত হই। কেমন আছেন স্যার? ম্যাডাম কেমন আছেন? অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের এতটুকু ব্যস্ত সময়ের মধ্যে আমাদের স্টুডিওতে কিছুটা সময় দেওয়ার জন্য। ডাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সামনেই ডায়াবেটিক দিবস, বিশ্ব ডায়াবেটিক দিবস, এবং আমরা জানি ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে পৃথিবীর সবচেয়ে কমন মরবিডিটিগুলোর একটা কোমরবিডিটি যে পেশেন্টগুলো থাকে। তো স্যার, এই ডায়াবেটিক দিবসের সচেতনতা নিয়ে আপনি যদি কিছু বলে শুরু করতেন অনুষ্ঠানটি। দেখুন, ডায়াবেটিস তো পৃথিবীতে মহামারী, কিন্তু একটি তথ্য মানুষের কাছে অত পরিষ্কার নয়। সেটা হলো এই মহামারীর বৃদ্ধির হারটা উন্নত বিশ্বের চাইতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেই বেশি। এর সাথে আবার এটাও খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো এই যে মহামারীটা তা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসের জন্য। বাংলাদেশে সব ডায়াবেটিসের শতকরা 95%-এরও বেশি টাইপ 2 ডায়াবেটিস। এই টাইপ 2 ডায়াবেটিসটা বহুলাংশে, অন্তত শতকরা 70% সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। তো সুতরাং এই যে বিশ্ব ডায়াবেটিস দিবসটা ঘোষণার পিছনে উদ্দেশ্য ছিল যে এটা মানুষকে এ ব্যাপারে সচেতন করা। আমি আজকে গর্বের সহিত বলছি যে বিশ্ব ডায়াবেটিস দিবস যে হলো 2006 সালে, এটা কিন্তু বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার এটা ইউনাইটেড নেশনে উপস্থাপনা করেছিল। বস্তুতপক্ষে অফিসিয়াল শুরু হয় আমার চিঠি দিয়ে। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছিলাম যেটা এটাতে ইউনাইটেড নেশনে উপস্থাপনা করা হোক। তো সেটাও ইউনাইটেড নেশনের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সুতরাং এই একটা দিক। আর একটা দিক হলো যে ডায়াবেটিস যদি হয়েও যায় তাহলে কিন্তু এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখলে এটা সুস্থ স্বাভাবিক যাপন করা সম্ভব। সুতরাং আমাদের মানুষকে শেখাতে হবে কিভাবে ডায়াবেটিস প্রতিরোধ করতে হয়, আর হয়েও গেলেও কিভাবে এই ডায়াবেটিস নিয়ে সম্পূর্ণ সুস্থ থাকা যায়। আরেকটা কথা বলে আমি আপাতত শেষ করছি, যে টাইপ 1 ডায়াবেটিস এরা হলো সম্পূর্ণ ইনসুলিন ডিপেন্ডেন্ট। তাদের শরীরে ইনসুলিন নাই। অথচ ইনসুলিন হচ্ছে এমন একটি হরমোন যেটা বাঁচার জন্য অপরিহার্য। সব হরমোন কিন্তু বাঁচার জন্য অপরিহার্য নয়, ইনসুলিন একেবারে অপরিহার্য। সুতরাং ইনসুলিন না থাকলে তাদের ইনসুলিন দিতেই হবে, ছাড়া সে বাঁচবেই না। সুতরাং আমি মনে করি যে টাইপ 1 ডায়াবেটিসের জন্য ইনসুলিন হচ্ছে হিউম্যান রাইট। এবং আমি অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যেটা বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন। এবং ওনার সামনে যে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী কমিটিতে আমি এটাও প্রস্তাব রেখেছিলাম, এবং এটা বাংলাদেশ সরকার সমস্ত টাইপ 1 ডায়াবেটিককে ফ্রি ইনসুলিন দিবে এটা ঘোষণা করেছে। এবং এটা বাংলাদেশের জন্য বিশাল গর্ব, কারণ পৃথিবীতে কোনো উন্নয়নশীল দেশে এটা করতে পারেনি, এখন করবে। যদি উন্নত বিশ্ব তো ইনসুলিন ফ্রি পাই সেটা আলাদা কথা, আমি বলছি উন্নয়নশীল দেশে। বাংলাদেশ তো এখন অত গরিব না হলে ধনী তো নয়, কিন্তু চমৎকার কিছু ইনফরমেশন আমরা জানলাম। স্যার, আপনি একটা কথা বলেছিলেন যে ডায়াবেটিস প্রতিরোধযোগ্য। আমরা যেমন জানি যে ডায়াবেটিস পুরোপুরি নিরাময়যোগ্য নয়, এটা নিয়ন্ত্রণ করে রাখতে হয়, কিন্তু এটা প্রতিরোধযোগ্য। চমৎকার একটি কথা শুনলাম স্যার।
স্যার এবার চলে আসি স্যার এখনকার সময়ের প্রেক্ষাপটে একটু চলে আসি, যেহেতু আমরা একটি করোনা কালের মধ্যে দিয়ে যাচ্ছি। এই করোনা কালের আমাদের তো কিছু রিস্ক গ্রুপ থাকে যে কারা বেশি ভালনারেবল, সেক্ষেত্রে ডায়াবেটিক রোগীদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, তারা কতটুকু ঝুঁকিতে আছে? দেখুন, ডায়াবেটিস রোগীদের হয়তো করোনা বেশি হওয়ার সম্ভাবনা, এটা আমি হয়তো বলছি কারণ এটা প্রমাণিত সত্য নয়। প্রমাণিত নয় না, কিন্তু ডায়াবেটিস রোগীদের করোনা হলে অন্য লোকদের সাথে মারাত্মক হওয়ার সম্ভাবনা, এটা প্রমাণিত। প্রমাণিত আরও প্রমাণিত যে ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে তাহলে পরে আরও মারাত্মক হওয়ার সম্ভাবনা। তার সুতরাং মানে একজন ডায়াবেটিক রোগীর জন্য করোনাটা সাধারণ একটা মানুষের থেকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। সেজন্য সেক্ষেত্রে যদি আরো ঝুঁকির কথা চিন্তা করি, আমরা চলে যাই জেস্টেশনাল ডায়াবেটিস। আমি চলে আসবো ম্যাডামের কাছে। ম্যাডাম, জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় একজন গর্ভবতী মায়ের ব্লাড সুগারটা আমরা বেশি পাচ্ছি। সেক্ষেত্রে উনি কি কোভিডের জন্য খুব বেশি ভালনারেবল গ্রুপ? শুরুতেই সানি আমি একটু বলতে চাই আসলে জেস্টেশনাল ডায়াবেটিস এই জিনিসটা কি, এটা একটু অবশ্যই, দর্শকদেরকে অবশ্যই, এটা বলতে clear চাই। হওয়া জরুরি। হ্যাঁ, আসলে জেস্টেশনাল ডায়াবেটিস বলতে আমরা বুঝি যে আগে হয়তো পেশেন্টের ডায়াবেটিস ছিল না, প্রেগন্যান্সিতে যখন প্রথমবারের মতো ব্লাড সুগার বাড়ে, সেটা ডায়াবেটিসও হতে পারে বা প্রি ডায়াবেটিকও হতে পারে। যে কোনো কন্ডিশনেই, মানে প্রেগন্যান্সিতে যদি প্রথমবারের মতো ব্লাড সুগার রেইজ হয় তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। আর স্যার যেমন বলছিলেন যে ডায়াবেটিক পেশেন্টদের করোনা হলে যেমন ঝুঁকি বেড়ে যায়, প্রেগন্যান্সিতেও কিন্তু তাই। প্রেগনেন্ট পেশেন্টরা যে তাদের মধ্যে করোনা বেশি হবে ব্যাপারটা কিন্তু এরকম নয়, কিন্তু করোনা হয়ে গেলে পিপল তার ঝুঁকি কিন্তু বেড়ে যায়। আর তার সঙ্গে যদি তার থাকে জেস্টেশনাল ডায়াবেটিস, তাহলে তো বলবো আমি যে তার জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ। আর জেস্টেশনাল ডায়াবেটিসের তো এমনিতেই কিছু কমপ্লিকেশনস আছে প্রেগন্যান্সিতে, যেমন প্রথম ট্রাইমেস্টার যদি আমরা চিন্তা করি, প্রথম 3 মাসের মধ্যে খুব বেশি ঝুঁকি থাকে আনকন্ট্রোল যারা তাদের বেলায়, বা প্রথমবারের মতো ডায়াগনোসিস হয়েছে, পেশেন্ট হয়তো বুঝতে পারে নাই, এবারই আমরা চেক করে দেখলাম যে পেশেন্টের ডায়াবেটিস ডিটেক্ট হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় তার আগেই হয়তো অ্যাবর্শন হয়ে যাচ্ছে, যে গর্ভস্থ বাচ্চাটি হয়তো অ্যাবর্শন হয়ে গেল, এটা একটা কমপ্লিকেশন, এবং সেটা ডায়াবেটিসের জন্য হচ্ছে। আবার সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে দেখা যায় বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি ডেভেলপ করে, যেটাকে আমরা বলছি কনজেনিটাল অ্যানোমালিস, এগুলো হতে পারে। এছাড়াও শুধুমাত্র জেস্টেশনাল ডায়াবেটিস যদি কন্ট্রোল না রাখে পেশেন্ট, অথবা প্রপারলি যদি ট্রিটমেন্ট করা না যায়, তাহলে এর জন্যই কিন্তু প্রিটার্ম লেবার, আগেভাগেই লেবার পেইন শুরু হয়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে বাচ্চার কমপ্লিকেশনস হচ্ছে বিভিন্ন ধরনের, বা মায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বেশি অপারেটিভ ইন্টারফারেন্স, মানে অপারেশনের চান্সগুলো বেড়ে যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে ডেলিভারির পর বাচ্চা ডেলিভারি হতে গিয়ে বিভিন্ন প্রবলেম হচ্ছে মায়ের, যেমন শোল্ডার ডিস্টোসিয়া হতে পারে, বিভিন্ন ধরনের পেরিনিয়াল ইনজুরি, এগুলি হওয়ার চান্স থাকে। মানে ডেলিভারি প্রসেসটাই দেখা যাচ্ছে অনেক সময় দীর্ঘায়িত হয়ে যায়, যেটাকে আমরা বলি প্রলং লেবার। আবার ডেলিভারির পরে গিয়ে দেখা যায় অনেক বেশি ব্লিডিং হচ্ছে, যেটাকে আমরা বলি পোস্টপার্টাম হেমোরেজ, এগুলোর চান্স বেড়ে যায়। আবার একইভাবে যে বাচ্চাটি জন্ম নিল, তার বেলাতেও কিন্তু শুধু ডায়াবেটিসের জন্য বিভিন্ন প্রবলেম অ্যারাইজ করে, যেমন বাচ্চার সাইজ অনেক বড় হয়ে যায়, যদি এটা 4 কেজি বেশি ওজন হয়ে যায়, এটাকে আমরা বলি ম্যাক্রোসোমিয়া, এটা কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিসের একটা পরিণতি। তারপর দেখা যায় ডেলিভারির পরে বাচ্চাটার সাথে সাথেই ডেলিভারির পরে গিয়ে দেখছি আমরা হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করে, এটা কিন্তু খুবই একটা মানে খারাপ কন্ডিশন। তারপর এছাড়াও দেখা যায় এইসব বাচ্চাদের হাইপারবিলিরুবিনিমিয়া, মানে জন্ডিস ডেভেলপ করতে পারে, হাইপোক্যালসিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, শ্বাসকষ্ট হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এগুলো আসলে আনকন্ট্রোল ডায়াবেটিসের পরিণতি। আর এর সাথে যদি আমরা করোনাকে যুক্ত করি, তাহলে আমি বলবো আসলে করোনা তো আমাদের দেশে বা পৃথিবীতেই এটা একটা নতুন ডিজিজ, এটা নিয়ে এখনো স্টাডি চলছে। করোনা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো ম্যাডাম। এই মুহূর্তে আমরা একটি টেলিফোন কল নিতে চাচ্ছি। আমাদের সাথে আছেন একজন দর্শক, ফোন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক শুনতে পাচ্ছি, আপনি আপনার সমস্যাটি বলুন। আমার প্রশ্নটি হচ্ছে আমার মেয়ের জন্য। আমার মেয়ের বয়স 14 বছর। জি। ও হচ্ছে জন্মের সময় কম ওজনের শিশু ছিল, 1 কেজি 700 গ্রাম ওর ওজন ছিল। 1 কেজি 700 গ্রাম। 1 কেজি 700 গ্রাম। ও হচ্ছে 9 বছর বয়সে পিরিয়ড হয় খুব তাড়াতাড়ি, সেই থেকে ওর পিরিয়ডের অসুবিধা। এখন ওর বয়স 14 বছর, আর মাঝখানে ওর নানান চিকিৎসা দেওয়া হয়েছে, ওর সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা সব। আচ্ছা আচ্ছা, দর্শক পিরিয়ডের অসুবিধা আপনি একটু স্পেসিফাই করে বলতে হবে যে পিরিয়ডে কি অসুবিধা। জি, ওর মানে পিরিয়ড হলে পিরিয়ড তার বন্ধ হয় না। আচ্ছা আচ্ছা, তো গাইনি ম্যাডামরা ওকে নরমাল দিত আর কি। ধন্যবাদ দর্শক, আমরা এখনই আবার ম্যাডামের কাছে চলে যাচ্ছি, এটার একটি
সুন্দর যে উত্তরে আমার চলো। একটু প্রশ্ন আছে যে মানে ওর হাইটটা কম, হ্যাঁ, তো ও ম্যাডাম, আপনি কিছু কিভাবে জানতে চান দর্শকের কাছে এই সংক্রান্ত? দর্শককে ওনার প্রশ্নের জন্য ধন্যবাদ, কিন্তু আমি একটু জানতে চাচ্ছি, ওর তো বয়স এখন 14 বছর, কত বয়সে ওর মাসিক শুরু হয়েছিল? 9 বছর 2 মাসে। 9 বছর 2 মাস। 9 বছর বয়সে মাসিক শুরু হয়েছে, এটা কিন্তু আসলে প্রিম্যাচিওর আমরা বলবো ধন্যবাদ এটাকে। দর্শক, আমরা উত্তরে চলে যাচ্ছি। যেটাকে আমরা বলি আসলে প্রিকশাস পিউবার্টি, বা ওর মেনার্কিটা কিন্তু 9 বছরে মেনার্কি কিন্তু হওয়ার কথা না, এটা কিন্তু একটু আর্লি। এটা আমার মনে হয় স্যার আরেকটু ভালো বলতে পারবেন, কিন্তু ওর এখন যে প্রবলেমটা সেটা নিয়ে আমি একটু বলতে চাই। যেহেতু মাসিক শুরু হলে আর ভালো হচ্ছে না, এখানে আসলে আমাদেরকে কিছু টেস্ট করে দেখতে হয় যে হরমোন রিলেটেড ওর কোনো প্রবলেম আছে কিনা, যেমন থাইরয়েডের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা তার জরায়ুতে আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখতে পারি যে ওখানে কোনো অসুবিধা আছে কিনা। এছাড়া আমরা, আপনি যেটা বলছিলেন যে ডক্টররা তাকে নরমেন্স ধরনের মেডিসিন দিচ্ছে, এগুলো হলো হরমোন সাপ্লিমেন্টেশন, এগুলো আমরা দিয়ে থাকি একটা সার্টেন এইজ পর্যন্ত। কারণ এই বয়সে মেয়েদের দেখা যায় ব্রেন থেকে যে সিগন্যালটা আসবে ওভারি থেকে হরমোন তৈরি করার ব্যাপারে, বা যেটা মেনস্ট্রুয়েশনটাকে কন্ট্রোল করে বা রেগুলেট করে, ওখানে একটু ইম্যাচুরিটি থাকে, যেটাকে আমরা বলি হাইপোথ্যালামাস ওভারিয়ান যে অ্যাক্সিস সেটা ঠিকমতো ডেভেলপ করে না বা ম্যাচিওর হয় না, যার জন্য এই সময়ে দেখা যায় যে মেয়েদের এই প্রবলেমটা হয়। আর যেটা তার 9 বছর বয়সে শুরু হয়েছে, এটাও কিন্তু আসলে টিপিক্যাল না, এটা একটু অ্যাটিপিক্যাল, কারণ এটা তার আগে ভাগেই মাসিক শুরু হয়েছে। কারণ আমরা জানি যে মেয়েদের সাধারণত 12 থেকে 14 বছর বয়সে মানে এই পিরিয়ডটা স্টার্ট হওয়ার কথা, 11-12 বছর বয়সে, কিন্তু ওর বেলাতে যেটা হয়েছে যে 9 বছর বয়সে শুরু হয়েছে, এটা কিন্তু আমরা এটাকে প্রিম্যাচিওর মেনার্কি বলবো। ধন্যবাদ, ধন্যবাদ ম্যাডাম। দর্শকের আরেকজন দর্শক আমাদের ফোন করেছেন, আমি একটু ফোন কলটা নিতে চাচ্ছি। হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে শওকত বলছিলাম। জি জি। যে আমার বয়স 62 বছর। জি 33 বছর যাবত ডায়াবেটিস। জি। আমি বর্তমানে চিকিৎসা নিচ্ছি হিউমিলিন এন এবং আর। সকালে নি 84, রাত্রে নি 64। আর সিটাগিল 50 সকালে একটা, রাত্রে একটা। আর জার্ডিয়ান 10 সকালে একটা। আর ডায়াবেটিস আমার HbA1c আছে 7.4। আর ফাস্টিং একটু মাঝে মাঝে বেশি হয়ে যায়, 7.8, 9 হয়, 9-8 পর্যন্ত হয়ে যায়। আর আফটার ব্রেকফাস্ট, আফটার লাঞ্চ। স্যার, আপনি কিছু জানতে চাচ্ছেন এই দর্শকের কাছে? আমার প্রশ্ন হলো যে আমাকে বলা হয়েছে, এক মিনিট স্যার, আপনি কিছু জানতে চাচ্ছেন? হ্যাঁ দর্শক, করুন, আপনি প্রশ্ন করুন। জি, আমাকে বলা হয়েছে সকালে 3টা রুটি, 3টা রুটির পরিমাণ, আমাকে আটার পরিমাণটা জানতে চাচ্ছিলাম আমি। আর এটা হলো যে আমার যে চিকিৎসা চলছে, আর কোনো চিকিৎসা আছে কিনা, বা এ ধরনের, যেহেতু 33 বছর ডায়াবেটিস ভোগ করছি, তো এখন আর ইনসুলিন 84 আর 64 নিচ্ছি। ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। প্রথম কথা হলো যে আপনার ডায়াবেটিস যা আছে সেটা একদম পারফেক্ট কন্ট্রোল নাই, তা ঠিক, কিন্তু একদম যে বেশি আনকন্ট্রোল তাও তো ফাস্টিং ব্লাড সুগার 7.8 বা 8 এরকম। এটা ঠিক কন্ট্রোল নয়, তবে খুব বেশি আনকন্ট্রোল যে আছে তা নয়। উনি যা করছেন সে তো মোটামুটি ঠিকই আছে মনে হয়। এখন উনি আরও যে জিনিসগুলো জানতে চাচ্ছেন, সেটা বলতে গেলে ওনার ওজন আধিক্য আছে কিনা, উনি সাবস্ট্যান্ডার্ড ওয়েট কিনা, ওনার যে খাবার দাবার সেটা ওনার ওয়েটের সাথে সম্পর্কযুক্ত করতে হবে। একটা সাধারণ অ্যাডভাইস আমি দিতে পারি ওনাকে, সেটা খুবই সাধারণ অ্যাডভাইস। সেটা হলো প্রত্যেক খাবার পরপরই যদি 5-10 মিনিট হেঁটে নেয়, রেগুলার হাঁটা তো একটা আলাদা, খাবারের পরে হাঁটা, পরপরই যদি 5-10 মিনিট আলাদা হেঁটে নেয়, তাতে ব্লাড সুগার খাবারের পর অত রাইজ করে না। এটা খুবই ডায়াবেটিকের জন্য খুবই উপকারী হয়। আর একটা সাধারণভাবে বলতে পারি, খাবার দাবারে যদি উনি আঁশযুক্ত খাবার অ্যাড করে নেন, তাহলে পরে আঁশযুক্ত খাবার থাকলে খালি ওয়েট কন্ট্রোল হয় তা না, বাউল কন্ট্রোল হয় তা না, ব্লাড সুগার কন্ট্রোলেও হেল্প হয়। যে খাবারে আঁশ থাকে, তাতে আঁশ থাকলে পরে খাবারে যে গ্লুকোজটা যে শোষিত হয় সেটা একটু স্লো হয়ে যায়। স্লো হলে পরে অত তাড়াতাড়ি রাইজ করে না। এগুলো হলো সাধারণ উপদেশ। আমি
মানে রক্তে শর্করার পরিমাণটা ধীরে ধীরে বাড়ে, একবারে হুট করে বেড়ে যায় না। এখানে একটি কথা আমি জনগণের পাবলিকের উদ্দেশ্যে বলছি যে একজন ডায়াবেটিক আর একজন নন ডায়াবেটিকের ভিতরে একটা পার্থক্য আছেই। সেই পার্থক্য হলো একজন নন ডায়াবেটিক সুস্থ লোক যতক্ষণ ইনসুলিনের দরকার তখন ঠিক ততক্ষণই তৈরি করতে পারে, একজন ডায়াবেটিক তা পারে না। তার ফলে সে যদি চিনি মিষ্টি বা এই জাতীয় এই রিফাইন্ড কার্বোহাইড্রেট খায়, তো যে রেটে অ্যাবজর্পশন হয়ে যায় ওই রেটে সে ইনসুলিন তৈরি করতে পারে না। একটা সাধারণ বলি আমি, যে একদম সাধারণ লোক সে যদি 2 বেলা খেলো না আর 1 বেলা বেশি খেয়ে নিল, সেটা যে স্বাস্থ্যসম্মত তা কিন্তু বলছি না, কিন্তু তাতে তার ব্লাড সুগারের কোনো পরিবর্তন কম্পেনসেশন হয়ে যায়, বডি অ্যাডজাস্ট করে নেবে। কিন্তু এখন ডায়াবেটিক রুগী সেটা কখনোই পারবে না। সেজন্য আমি জাতীয় অধ্যাপক প্রয়াত প্রফেসর ইব্রাহিমের কথা বলছি যে ওখানে ডায়াবেটিক সমিতির যত জায়গায় আছে দেখবেন লেখা আছে শৃঙ্খলাই জীবন। ডায়াবেটিক লোকের সেই ইনসুলিন নেক, ওষুধ খাক, ডায়েট কন্ট্রোল, শৃঙ্খলা তার জন্য শৃঙ্খলা থাকতে হবে, জীবনটাকে নিয়মের মধ্যে বেঁধে ফেলতে হবে। স্যার আমরা আরো জানবো, আরেকটি ফোন কল নিতে চাচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম শাহনাজ, আমি আশুলিয়া থেকে বলছি। আমার বয়স 32। জি জি। আমার আগে বাচ্চা আছে 3টা, তারপরে অনেক বছর একটু গ্যাপ গেছে। বড় মেয়ের বয়স 17 বছর, আর পরে আমার এখন একটা বাচ্চা দরকার। বাচ্চা কনসেপ্ট গত সেপ্টেম্বর মাসের 26 তারিখ আমার পিরিয়ড ছিল। জি। তারপরে এই অক্টোবরের 26 তারিখ হয় নাই। এখন ডাক্তারের কাছে যাওয়ার পরে আমি দেখছি যে কনসেপ্ট হয়েছে, কিন্তু সবসময় পেটে ব্যথা হয়, নিচের পেটে ব্যথা হয়। আর এই 4-5 দিন ধরে দেখতেছি যে হালকা কালারের ব্লিডিং হয়। ম্যাডাম, আমাদের দর্শকের কাছে আপনার কিছু জানার আছে। শাহানা, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি বলেছেন আপনার কি একজন মেয়ে, বয়স হলো 14 বছর? না 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 ম্যাডাম, ওনার 3জন সন্তান আছেন। 3জন সন্তান আছেন এবং উনি কনসিভ করেছেন। লাস্ট বেবির বয়স কত? লাস্ট বেবির বয়স 10 বছর। তারপরে শাহানা, এখন মাঝে মাঝে বড় একটি গ্যাপ আছে, উনি সেটাই বলছিলেন। শাহানা, আপনার বয়স কত? 32 বছর। আচ্ছা, তাহলে এখন আপনার জন্য পরামর্শ হচ্ছে, যেহেতু মাঝখানে একটা বেশ লম্বা গ্যাপ আছে, আমি বলবো যে বয়স 32 বছর সেটাও খুব প্রবলেম না, কিন্তু এখন মানে আপনার যেহেতু একটু একটু লালচে পানি বা ব্লিডিংয়ের মতো যাচ্ছে, আপনাকে তো অবশ্যই আপনার একজন স্পেশালিস্ট অবস্টেট্রিশিয়ান যাকে আপনি দেখাচ্ছেন তার সঙ্গে পরামর্শ করতে হবে। এই অবস্থায় আপনাকে আসলে একটু বিশ্রামে থাকতে হবে এবং আপনাকে আমরা মানে এই প্রেগন্যান্সিটা যাতে ভালো থাকে বা অ্যাবর্শন না হয় এই জন্য আমরা কিছু ওষুধপত্র দিয়ে থাকি। আপনাকে আমি প্রোজেস্ট্রোজেন নামক একটি হরমোন নিতে অনুরোধ করব এবং এটা আমরা ওরালি মানে মুখে দিতে পারি। 10 মিলিগ্রাম ট্যাবলেট হিসাবে পাওয়া যায়, আমরা 3 বেলা করে সাজেস্ট করি এবং তার সঙ্গে একটা ইনজেকশন আমরা দেই সপ্তাহে 2 বার করে। আর তার সাথে হচ্ছে ফলিক অ্যাসিড, এই ভিটামিনটা আপনাকে নিয়মিত খেতে হবে। আর তার সঙ্গে হলো বিশ্রাম, এটুকু আপনার জন্য জরুরি। আর তলপেটে যেহেতু একটু একটু ব্যথা হচ্ছে, আপনাকে এখন রেস্টে থাকতে হবে আর খেয়াল করতে হবে ব্যথাটা যদি বেশি বাড়ে অথবা ব্লিডিংয়ের মাত্রা যদি বেড়ে যায় তাহলে আপনাকে হাসপাতালে যেতে হবে। ধন্যবাদ ম্যাডাম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা দেব ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথে থাকুন, ভালো থাকুন। সুপ্রিয় দর্শক, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি থাই স্যানিটারি ন্যাপকিন ভালো থাকুন অনুষ্ঠানে। বিরতিতে যাবার পূর্বে স্যার আপনি একবার বলেছিলেন যে ডায়াবেটিক পেশেন্টদের যদি একবার কোভিড হয়ে যায় সেক্ষেত্রে বিপদটা অনেক বেশি। স্যার, তাই ডায়াবেটিক রোগীদের এই কোভিড পিরিয়ডটাতে, এই করোনা কালে নিরাপত্তার জন্য বিশেষভাবে কি কি ফলো করা উচিত? দেখুন, করোনা কালে তো সবাই সাবধানতা অবলম্বন করবে, তাহলে একটা স্বভাবতই প্রশ্ন আছে ডায়াবেটিকরা আবার কি অধিক সাবধানতা অবলম্বন করার কোনো সুযোগ আছে কিনা? এটা সম্বন্ধে বলছি। যেহেতু ডায়াবেটিকদের কোভিড হলে পরে মারাত্মক হবে, এটা প্রমাণিত সত্য,
এবং কন্ট্রোল না থাকলে আরও মারাত্মক, এটাও প্রমাণিত সত্য। সো প্রথম কথাই হলো সব ডায়াবেটিকেরও তাদের তো ডায়াবেটিস কন্ট্রোলে রাখা উচিত, কিন্তু এই সময় আরও বিশেষ যত্নবান হতে হবে। এবং এখানে একটা কথা বলছি, যদি ডায়াবেটিস আপনি কন্ট্রোলে রিয়েলি রাখতে চান, তাহলে কিন্তু প্রত্যেক ডায়াবেটিক রুগীকে তার ডায়াবেটিস সম্বন্ধে সুশিক্ষিত হতে হবে। কন্ট্রোলটা ডাক্তার করে দেবে তা কিন্তু হয় না, না, ও ডায়াবেটিস রুগীকে কন্ট্রোল শিখিয়ে দেবে, শিখিয়ে যাতে সে কন্ট্রোলটা মানে রাখতে রোগী পারে। তার নিজের জীবনে এটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি একটা উদাহরণ দেখেই বলি, সোজাসুজি বলি, আমার চোখে চশমা আছে, জি, কিন্তু কেউ জিজ্ঞেস করলে বা কেউ তো মনে করেন আমার চোখে অসুখ আছে, কারণটা কি? চমৎকার একটি উদাহরণ দিলেন কারণটা হলো স্যার, চমৎকার। যে আমি চশমা খুলতে লাগাতে কারো সাহায্য দরকার হয় না। হয় না। তো ওই রকমই ডায়াবেটিক রুগীকেও তার কন্ট্রোলটা একবার শিখে নিলে ওষুধপত্র অ্যাডজাস্ট করতে, খাওয়া দাওয়া অ্যাডজাস্ট করতে তাকে মানে শিখে নিলে একজন ডায়াবেটিক সাধারণ মানুষকে, যেমন করোনারকে প্রতিরোধ করার জন্য যেই মেজার্সগুলো নিতে হয়, ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে মেজার্সগুলো দুই রকম, একটা হচ্ছে ডায়াবেটিক কন্ট্রোলে রাখা, একটা কোভিড প্রিভেনশনের মেজার। আরেকটা হলো এখন কোভিড প্রিভেনশন বিশেষ সাবধানতা কি? দেখুন, ধরেন একটা বাড়িতে কয়েকজন লোক আছে, কিন্তু কাউকে না কাউকে বাইরে যেতেই হচ্ছে ওষুধ কিনতে বা খাবার কিনতে, হতে পারে না? হতে পারে। তো সেখানে ডায়াবেটিক লোকটি না যেয়ে নন ডায়াবেটিক লোকটি যাবে। এইভাবে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে ডায়াবেটিক রোগীরা অন্যদের থেকে বেশি সাবধান থাকতে পারে। অনেক ধন্যবাদ স্যার। এখানে আমি একটা কথা বলি শেষ করবো, সেটা হলো যে এই যে কোভিড এপিডেমিক, এটা চলে যাবে না, কিন্তু চলে যাবে না। এই ভ্যাকসিন আসছে, এটা আসছে, ওটা, তাতে আমাদের কোভিড নিয়ে বাঁচতে হবে কি করে এটা শিখতে হবে। চমৎকার স্যার। এবার ডায়াবেটিক রোগীর পরে আমি চলে আসি আমাদের গর্ভবতী মায়েদেরকে নিয়ে। ম্যাডাম, গর্ভবতী মায়েদের মধ্যেও তো কোভিড হচ্ছে, কিন্তু আমরা তো জানি যে এই অ্যান্টিনেটাল পিরিয়ডে গর্ভবতী অবস্থায় তার বিভিন্ন সময় চেক আপে যেতে হয়। এই চেক আপগুলো কি এই কোভিড পিরিয়ডের কারণে কিছুটা প্রোটোকল কি চেঞ্জ করা হয়েছে, যে আগের মতো আছে নাকি কিছুটা চেঞ্জ করা হয়েছে? ধন্যবাদ সানি। এখন WHO এবং আমাদের বাংলাদেশ যে OGSB সোসাইটি, এখান থেকে প্রোটোকলে কিছু চেঞ্জ আনা হয়েছে, যাতে গর্ভবতী মায়েদেরকে, মানে আগে যেটা ছিল যে প্রতি মাসে মাসে চেক আপ করতে হতো, সেটাকেই এখন কমিয়ে 4টা ভিজিটে আনা হয়েছে। এখন আমরা যেটা বলি যে প্রথম পেশেন্ট যখন বুঝবেন যে উনি প্রেগনেন্ট, তারপরে 3 থেকে 4 মাসের মধ্যে, মানে প্রেগনেন্সি যখন 3 মাস বা 4 মাস, তখন যদি সম্ভব হয় হাসপাতালে গিয়ে একটি ভিজিট করতে পারেন, অথবা উনি কিন্তু এখন অনেকেই আমরা কিন্তু টেলিমেডিসিনেও পেশেন্টদেরকে মানে ট্রিটমেন্ট দিচ্ছি, সেটিও কিন্তু উনি অ্যাভেল করতে পারেন। আর 5 মাস হয়ে গেলে, যেহেতু বাচ্চার 5 মাসের মধ্যে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়ে যায়, এই সময় একটা অ্যানোমালি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি করার দরকার পড়ে। সেজন্য এই সময়টাতে আসলে একটু ডাক্তারের কাছে গেলে ভালো হয়, কোনো হসপিটালে চেক আপ অথবা ডাক্তারের চেম্বারে গিয়ে একটু চেক আপ করালে ভালো হয়। এর পরের ভিজিটটা হবে হলো 7 মান্থ, অর্থাৎ 7 মাসের সময় একটা ভিজিট, যে বাচ্চার হার্টবিটটা ঠিক আছে কিনা, বাচ্চার গ্রোথটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা দেখা। এরপরে গিয়ে 8 মাস বা 9 মাসের সময় আরেকটা ভিজিট, এবং যখন তার ডেলিভারি টাইম তখন। কিন্তু এর মধ্যে কিন্তু ইমার্জেন্সি যে কোনো সময় হতে পারে, সেই জিনিসগুলো আমরা কিন্তু পেশেন্টদেরকে ভিজিটের সময় আমরা কিন্তু পেশেন্টদের বলে দিই। যেমন তার যে কোনো সময়ে পানি ভেঙে যেতে পারে, তখন তার লেবার পেইন শুরু হয়ে যেতে পারে, তার ব্লিডিং শুরু হতে পারে, অথবা ওনাকে আমরা 7 মাস হয়ে গেলে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে বাচ্চার নড়াচড়াটা খেয়াল করা। 12 ঘন্টায় যদি বাচ্চা 10 বার মুভ করে তাহলে আমরা হ্যাপি, কিন্তু এর চেয়ে কমে গেলে তখন কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে বা হসপিটালে চলে আসতে হবে। এই করোনাকালীন সময়ে যাতে মায়ের ইনফেকশন বা কোভিডের পসিবিলিটি কম হয়, ইনফেকশন হওয়ার চান্স কম হয়, সেজন্যই কিন্তু এখন গভর্নমেন্ট বা আমাদের OGSB থেকে নির্ধারিত হলো মিনিমাম 4টা ভিজিট। মিনিমাম 4টা ভিজিট। আর ম্যাডাম, এই অপারেশনের ক্ষেত্রে, যাদের অপারেশন লাগছে, সেক্ষেত্রে আপনারা কি ধরনের নিরাপত্তা বা আসলে প্রেগনেন্ট পেশেন্ট ভ্যাজানাল ডেলিভারি করতে কিন্তু কোনো মানা নেই। এখন যে কোভিড পজিটিভ কেসও কিন্তু আমরা ভ্যাজানাল ডেলিভারি করে থাকি। আর সিজারিয়ান সেকশন তো সেটা আসলে ডিপেন্ড করে যে কেন, মানে বাচ্চার কন্ডিশন বা মায়ের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তবে রুটিন যে কেসগুলো, আমরা এখন আগে থেকেই পেশেন্টদেরকে কোভিড টেস্ট করে নেই 48 আওয়ার্স আগেই, মানে যখন আমরা সিজারিয়ান সেকশনে যাব তার অন্তত 48 ঘন্টা আগে আমরা কোভিড টেস্টটা করে নিচ্ছি। আমাদের নিরাপত্তার লেভেলটা ডিপেন্ড করবে। জি, লেভেল 3 প্রোটেকশন দেব নাকি লেভেল 2 দেব? হ্যাঁ, কোভিড পজিটিভ কেস হয়ে গেলেও তো আমাদেরকে সিজারিয়ান করতে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রোটেকশনটা ওইভাবে নিয়ে কাজ করতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলেছি, লাস্ট একটি ফোন কল নিতে চাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, আমার প্রফেসর একে আজাদ স্যারের কাছে জি জি, একে আজাদ স্যারের কাছে আপনি প্রশ্ন করুন।
হ্যালো, স্যার জি আপনি প্রশ্ন করুন, দর্শক শুনতে পাচ্ছি। হ্যাঁ, একজন আমার পেশেন্ট, আমার ওই আপনার ডায়াবেটিস আছে কিনা সেটা এখনো পরীক্ষিত হয়নি, তবে খাওয়ার আগে বা মানে সকালে ফাস্টিং এ এটা 6.9 আসে, আর গ্লুকোজ খাওয়ার পরে বা নাস্তার 2 ঘন্টা পরে এটা কমে 5.8 5.7 আর কমে যায়। এর কোনো কারণ আছে কিনা? এটা ওনার যে ফাস্টিং যে লেভেলটা আছে জি। সেটা স্বাভাবিক চাইতে একটু বেশি। জি। এটাকে বলা হয় ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া। তার মানে হলো তারা প্রি ডায়াবেটিক, তাদের ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা বেশি। এখানে আমি স্যার উনি একটা কথা বললেন যে খাবার খাওয়ার পরে কমে যায়। হ্যাঁ, এটা ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়াতে তা হতে পারে খাওয়ার পরে কম। তার মানে খাবার পরে ট্রিগার হয় ইনসুলিন সিক্রেশন। ইনসুলিন সিক্রেশন ভালো হয়। তার যেটা এই ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া থাকলে যেটা প্রধান কথা সেটা ওজন বেশি থাকলে ওজনটা কমে স্বাভাবিক ওজনে আসা, তাহলে পরে অধিকাংশ কিন্তু কারেক্ট হয়ে যায়। এবং তাতে না হলে তাহলে পরে ওই ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া হলেও এখন বর্তমানে মেটফরমিন দেওয়া হয় যাতে ডায়াবেটিসে কনভার্টেড না হয়ে যায়। এটা স্যার আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। এই পর্যায়ে মানুষকে সচেতন করার জন্য ডায়াবেটিস নিয়ে, যেহেতু আপনি যেহেতু ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের আপনি সভাপতি হিসেবে কাজ করছেন, ডায়াবেটিক নিয়ে সচেতন করার জন্য মানুষকে যদি কিছু বলতেন। দেখুন, ডায়াবেটিস বহুল অংশে প্রতিরোধযোগ্য, এইটা মানুষের মাথায় ঢুকতে হবে। প্রতিরোধযোগ্য, হ্যাঁ, বহুল অংশে প্রতিরোধযোগ্য ঢুকতে হবে। এবং সেটার জন্য আমাদের দরকার ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, মুটিয়ে না যাওয়া, এবং আমাদের সন্তান সন্ততিদের ভাই বন্ধুবান্ধবের শিক্ষা দেওয়া যে মুটিয়ে যায় না। যেমন আমরা খুব কমনলি বলে থাকি যে বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষেত্রে যে স্বাস্থ্য ভালো, হেলদি বাচ্চাদেরকে আমরা বলি খুব সুন্দর স্বাস্থ্য। এই যে আপনি বলেন স্যার যে মুটিয়ে যাওয়া প্রিভেন্ট করতে হবে, এটাকে একেবারে ছোটবেলা থেকে মেনটেন করে আসতে হবে। কারণ ছোটবেলায় যদি মোটা হয়ে যায় তারপরে তার স্বাভাবিক অবস্থায় আসাটা খুব কঠিন। এই যে সেই জন্য ছোটবেলার থেকে এই কালচারটাকে করতে হবে। এবং এখানে একটা কথা বলি যে যেখানে এই আমরা যে মিডিয়ার সামনে আছি এটা বলি যে এই যে বাচ্চারা মুটিয়ে যায়, ফাস্ট ফুড খেতে অভ্যস্ত হয়ে যায়, ফাস্ট ফুডকে ভালো মনে করে, এটার বিরুদ্ধে মানুষকে সচেতন করাতে মিডিয়ার বিশেষ ভূমিকা রয়েছে। এবং এটা বলা যে স্কুলের পাশে, বাচ্চাদের স্কুলের পাশে ফাস্ট ফুডের অ্যাডভার্টাইজমেন্ট নিষিদ্ধ করা উচিত। সে খাবারের যে প্যাকেট আছে সেখানে খাদ্য ভ্যালুটার লেখাটা কম্পালসারি করে দেওয়া উচিত। তাহলে আমি একটা কথা বলে শেষ করি, বাংলায় কথা আছে জেনে শুনে বেশ করেছি পান। তো খাদ্য ভ্যালুটার লেখা থাকলে খেলেও বুঝবে যে আমি বেশি খাই বলছি, তাতে এফেক্ট হবে। সেডেন্টারি লাইফ প্লাস ফাস্ট ফুড কালচার দুটোই বিপজ্জনক ডায়াবেটিসের জন্য। আমি এখন চলে আসতে চাই ম্যাডামের কাছে। ম্যাডাম, এই যে এত একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ইন টোটাল গর্ভবতী মায়েদের তো আছেই, এর বাইরেও গাইনোকোলজিক্যাল অনেক ধরনের রোগী হাসপাতালে আসছেন। তাদের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে যে আউটডোর সার্ভিসটা কেমন হচ্ছে বা চেম্বার প্র্যাকটিসটা কেমন হচ্ছে, কি সতর্কতা অবলম্বন করে এই আমরা চিকিৎসা সেবাটা দিয়ে যাচ্ছে মানুষকে, তা যদি ছোট্ট করে একটু বলতেন। আসলে গাইনোকোলজিক্যালও মানে প্রেগনেন্ট পেশেন্টদের পাশাপাশি গাইনোকোলজিক্যাল কিছু ইমার্জেন্সি কিন্তু আমাদের অ্যাটেন্ড করতেই হয়। যেমন আমি মানে তোমার একটা কোয়েশ্চেন আমি আনসার বলছিলাম যে আমরা কোভিড টেস্ট করে নিই। অনেক সময় কিন্তু দেখা যায় যে রাপচার একটোপিক প্রেগন্যান্সি বা টুইস্টেড ওভারিয়ান টিউমার, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের পক্ষে কিন্তু টেস্ট সবসময় করা যায় না রোগীর জীবন বাঁচানোর জন্য, তখন কিন্তু ইমার্জেন্সি অপারেশনগুলো আমাদের করে ফেলতে হয়। তারপরে হয়তো দেখা যাচ্ছে যে কোভিড টেস্ট করে আমরা দেখলাম পজিটিভ। তো কাজেই এইসব ক্ষেত্রে আমাদের আসলে যেটা করতে হবে যে ইউনিভার্সাল প্রিকশনটা মেনটেন করে আমরা আসলে আমাদের কাজগুলো কন্টিনিউ করার চেষ্টা করছি। আর ওপিডি সার্ভিসও আমরা দিচ্ছি সীমিত আকারে, বা ডিস্টেন্স মেনটেন করে আমরা আমাদের সেলফ প্রোটেকশন নিচ্ছি। পেশেন্টদেরকে মাস্ক পরে আসতে বলছি, তারা তাদের হ্যান্ড হাইজিন এবং রেসপিরেটরি হাইজিন মেনটেন করে একটা ডিস্টেন্স মেনটেন করে আমরা আসলে আমাদের সার্ভিস যতটুকু সম্ভব আমাদের স্বাস্থ্যসেবা চলছে এবং যথাযথ নিয়মে চলছে। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এবারে ডায়াবেটিক দিবসের স্লোগানটা শুনতে চাই। এবারে ডায়াবেটিক দিবসের স্লোগান হচ্ছে যে নার্সরাই বিশাল পার্থক্য সৃষ্টি করতে পারে। সেটা কারণ হলো একজন ডায়াবেটিকের চিকিৎসার প্রধান হলো ডায়াবেটিক রোগকে ডায়াবেটিক সম্বন্ধে শিক্ষা দেওয়া। তার হলো ডায়াবেটিক হেলথ এডুকেটর, এবং নার্সরাই পারে বেস্ট ডায়াবেটিক হেলথ এডুকেটর হতে। স্যার, কিন্তু প্রবলেম যেটা হয়, ডায়াবেটিক রোগী কিন্তু ম্যাক্সিমাম টাইম ইনসিডেন্টাল ডায়াগনোসিস,
না, যখনই ডায়াগনোসিস diagnosis পরে হবে। সে কিন্তু ট্রিটমেন্টে চলে যাচ্ছে, কিন্তু নন ডায়াবেটিক পেশেন্টের হেলথ এডুকেশন নিয়ে মানে আমাদের ডায়াবেটিক সমিতির কি প্রোগ্রাম আছে? না, আমি আগেরটা বলি, জি যখনই ডায়াবেটিক ডিটেক্ট হলো তখন ডাক্তারের কাছে যে গেল তখনই হেলথ এডুকেশন দিতে হবে তাকে, যে এইভাবে করলে আপনি ভালো থাকতে পারবেন। স্যার। আর নন ডায়াবেটিক লোকদের ব্যাপারে আমরা তো সচেতন করার চেষ্টা করছি, যেটা এই ডায়াবেটিক দিবসের একটা উদ্দেশ্য। যাদের ডায়াবেটিস হয় না তাদেরকে এই মেসেজটা দেওয়া যে ডায়াবেটিস বহুলাংশ প্রতিরোধযোগ্য। কাজে এই মানে মেসেজটা আমাদের পৌঁছানো টার্গেট হলো। গ্রুপ ডায়াবেটিক এন্ড নন ডায়াবেটিক দোনো গ্রুপই হচ্ছে আমাদের টার্গেট গ্রুপ। তাই। ধন্যবাদ স্যার। দর্শক, রাত যতই গভীর হোক, নিকষ হোক, নিগুড় হোক, নিথুর হোক, যতই কালো হোক, এই রাত্রির একদিন ভোর আসবেই। তাই আমরা আশায় বুক বাঁধতেই পারি যে এই কোভিডও একদিন শেষ হয়ে যাবে। কোভিডের দিন শেষ হবে একদিন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো দিন।